প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক অর্থনীতি, আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা ক্লাসটা করব মানবিক শাখার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। অর্থনীতি প্রথম পত্র থেকে আমরা ক্লাসটা করব। অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বাজারের উপর, অর্থাৎ তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস আছে ওই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আমরা ক্লাসটা পরিচালনা করব। এই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী যদি আমরা ক্লাসটা পরিচালনা করি তাহলে এখানে আমরা চতুর্থ অধ্যায় আমাদের কী আছে? চতুর্থ অধ্যায় আমাদের আছে বাজার। এই বাজার উপরে আমরা ক্লাসটা করব। বাজার উপরে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আজকে ক্লাসটি করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই হচ্ছে একটা চিত্র। এখন আমাদেরকে যদি খ এক প্রশ্ন হচ্ছে বনপশুনি বাজার কি? খ হচ্ছে একচেটিয়া বাজারকে কেন দাম সৃষ্টিকারী বলে? খ নাম্বার উদ্দীপক অনুযায়ী মুনাফার পরিমাণ নির্ণয় করো। ঘ নাম্বার যদি গড় ব্যয় বৃদ্ধি পেয়ে 15 টাকা হয় তবে শ্রমের উপর কি প্রভাব পড়বে? ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে, অথবা আমরা বলতে পারি যে মুনাফার উপর কী প্রভাব পড়বে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের একটা প্রশ্ন প্রতিবারই তোমাদের পরীক্ষাতে এসে থাকে। তোমরা উদ্দীপকটা ভালো করে খেয়াল করো। আমি সরে গেলাম। উদ্দীপকে আছে একটা চিত্র দেওয়া আছে, এরপর বলা হচ্ছে বনপশুনি বাজার কি। এরপরে বলা আছে একচেটিয়া বাজারকে কেন দাম সৃষ্টিকারী বলা হয়, অথবা একচেটিয়া বাজারকে কেন দাম সৃষ্টিকারী বলে। উদ্দীপক অনুযায়ী মুনাফার পরিমাণ নির্ণয় করো। ঘ নম্বর যদি গড় ব্যয় বৃদ্ধি পেয়ে 15 টাকা হয় তবে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা চিত্র দেখে বুঝতে পারি এটা কী ধরনের বাজার। বাজার হচ্ছে মূলত দু ধরনের, একটা হচ্ছে একচেটিয়া বাজার আর একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া বাজার যদি ভারসাম্য অর্জন করতে যায় তাহলে তিনটা পদ্ধতিতে ভারসাম্য অর্জন করে: অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা, ক্ষতি।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারও যদি ভারসাম্য অর্জন করে তাহলে তিনটা পদ্ধতিতে ভারসাম্য অর্জন করে: অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা, ক্ষতি। বিষয়গুলো অবশ্য স্বল্পকালে ঘটে থাকে। আমরা একটা চিত্র দেখলে কিভাবে বুঝবো এটা একচেটিয়া বাজার না পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আগে আমরা সেটা আলোচনা করে নিই। আমি যদি দেখি গড় আয় রেখা ও এমআর রেখা, অর্থাৎ এআর ও এমআর রেখা, এআর হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ গড় আয়, এমআর হচ্ছে মার্জিনাল রেভিনিউ প্রান্তিক আয়। এই গড় আয় এবং প্রান্তিক আয় দুইটাই যদি ডান দিকে নিম্নগামী হয় তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে একচেটিয়া বাজার। কারণ একচেটিয়া বাজারে ক্রেতা বা বিক্রেতা দ্রব্যের দাম নির্ধারণ করেন বা বাজার কর্তৃক দ্রব্যের দাম নির্ধারিত হয়ে থাকে না। ক্রেতা কর্তৃক দাম নির্ধারিত হয় না এবং বাজার কর্তৃকও দ্রব্যের দাম নির্ধারিত হয় না। এখানে বিক্রেতা দ্রব্যের দাম নির্ধারণ করে। বিক্রেতা যদি মনে করে সে বেশি পণ্য বিক্রি করবে তাহলে সে দামটা কমিয়ে দেয়, আবার সে যদি মনে করে আমি কম পণ্য বিক্রি করবো তাহলে সে দামটা বাড়িয়ে দেয়। তার মানে পণ্যের দামের সাথে ক্রয় বিক্রয়ের একটা বিপরীত সম্পর্ক। ফলে রেখাটা এয়ার রেখা বা গড়ায় রেখা বা প্রান্তিকা রেখাটা ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। আবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমরা দেখি গড়া এবং প্রান্তিকা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। কেন? এখানে ক্রেতা বা বিক্রেতা কেউই দাম নির্ধারণ করতে পারে না, বাজার কর্তৃক দ্রব্যের দাম নির্ধারণ হয়ে থাকে। এখানে যদি বিক্রেতা কম পণ্য বিক্রি করে তাহলে তার পণ্যের দাম যা হবে, আবার কেউ যদি বেশি পণ্য বিক্রি করে তাহলেও তার পণ্যের দাম তাই হবে। অর্থাৎ পণ্য বেশি বা কম বিক্রির উপরে দাম ওঠানামা করবে না, বাজার কর্তৃক দামটা নির্ধারিত হয়ে থাকে। ফলে এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড়া এবং প্রান্তিকায় ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে। তো যেহেতু আমাদের এটা হচ্ছে এআর ইকুয়াল এমআর, যেহেতু আমাদের এআর এবং এমআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে এখানে, ফলে আমরা বলতে পারি যে এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যদি এআর এমআর রেখা এরকম হয়, খেয়াল করো, এরকম হয় এআর এমআর, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে একচেটিয়া বাজার। যেহেতু এআর এমআর রেখা ডান দিকে নিম্নগামী, এটা ভূমি অক্ষের সমান্তরাল, সুতরাং আমরা বলতে পারি যে এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। প্রথমে আমরা উদ্দীপক দেখে সিদ্ধান্ত নিলাম এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তিনটা পদ্ধতিতে ভারসাম্য অর্জিত হবে: একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, একটা হচ্ছে ক্ষতি। অস্বাভাবিক মুনাফাটা কি? যদি আয় বেশি হয় ব্যয় কম হয় তাহলে সেটাকে আমরা বলি অস্বাভাবিক মুনাফা। আয় বেশি ব্যয় কম, তখন সেটাকে আমরা কি বলি? অস্বাভাবিক মুনাফা। এখানে তুমি দেখো যে আমার গড় আয় রেখা উপরে আছে, এসি গড় ব্যয় রেখা নিচে আছে, অর্থাৎ আয় বেশি ব্যয় কম। যেহেতু আয় বেশি ব্যয় কম সুতরাং এটা অস্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা কি? যদি আয় ব্যয় সমান থাকে, অর্থাৎ যত টাকা আয় হবে ব্যয় যদি তত টাকা হবে, ব্যয় যত টাকা হবে আয় যদি তত হয়, তাহলে সেখানে আয় ব্যয় সমান, সুতরাং সেটাকে আমরা তখন বলি স্বাভাবিক মুনাফা। ক্ষতি কি? স্বল্পকালে একটা ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন করে যদি সে দেখে তার পরিবর্তনশীল খরচের পুরোটা তুলে এনে স্থির খরচের কিছু অংশ তুলে আনতে পারে, তাহলে সে ক্ষতি স্বীকার করেও উৎপাদন কাজ চালিয়ে যাবে। অর্থাৎ ক্ষতি বলতে আমরা বুঝি যদি ব্যয় বেশি হয় আয় কম হয়, তখন সেটাকে আমরা কি বলি? ক্ষতি বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ব্যয় বেশি হয় আয় কম হয় তাহলে সেটাকে আমরা কি বলি? ক্ষতি বলে থাকি। এই ক্ষতি স্বীকার করেও একটা ফার্ম কি করবে? উৎপাদন কাজ চালিয়ে যাবে। এখন খেয়াল করো, আর কোন সময় ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ চালিয়ে যাবে? আমি আবার বলছি, যদি গড় পরিবর্তনশীল ব্যয়ের পুরোটা তুলে এনে স্থির খরচের কিছু অংশ উঠে আনতে পারে, তাহলে সে কি করবে? ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ চালিয়ে যাবে। বিষয়টাকে বোঝার জন্য আমরা একটু সহজ করে বলি। তুমি একটা বাসা ভাড়া দিয়েছো, যে বাসাটা ভাড়া দিয়েছো ওটা হয়তো তোমার তৈরি করতে আমি ধরলাম 50 লাখ টাকা খরচ হয়েছে। বাসা ভাড়া দিয়ে তুমি 10,000 টাকা পাচ্ছ। এখন তুমি যদি দেখো যে বাসাতে প্রতি মাসে আমার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পৌরসভার বিল ইত্যাদি প্রায় 2,000 টাকা চলে যায়, আর বাকি 8,000 টাকা আছে, তখন আমি কী করবো? আমার 50 লাখ টাকা কিন্তু উঠে আসতেছে না এক মাসে ভাড়া দিলে। 50 লাখ টাকা অনেক দূরে। আমি আপাতত দেখবো আমার প্রতি মাসে যে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পৌরসভার বিল এইগুলি উঠে এসে ওই 50 লাখ টাকার যদি কিছু অংশ উঠে আসে তাহলে আমি দিব। যেমন বাসা ভাড়া দিব, যেমন আমি 10,000 টাকা বাসা ভাড়া দিলাম, 2,000 টাকা আমার বিভিন্ন বিল টিল গেল, আর 8,000 টাকা আছে, তার মানে 50 লাখ টাকা থেকে 8,000 টাকা আমার উঠে আসছে, তখন আমি ভাড়া দিব। কিন্তু আমি যদি দেখি যে আমার 50 লাখ টাকা স্থির খরচ হয়ে গেছে, অর্থাৎ বাসা উৎপাদন করতে 50 লাখ টাকা খরচ হয়েছে, আমি বাসা ভাড়া দিয়ে পেলাম 10,000 টাকা, প্রতি মাসে আমার বাসা মেনটেন্স খরচ হচ্ছে 10,000 বা 11,000 টাকা, তখন আমি ভাড়া দিতে চাইবো না, কারণ তখন আমি ক্ষতির সম্মুখীন হব।
অর্থাৎ আমার যে পরিবর্তনশীল খরচ সেটাই উঠে আসতেছে না, প্রতি মাসে আমাকে আবার ভর্তুকি দেওয়া লাগবে, ফলে এই অবস্থায় আমি উৎপাদন বাড়া দিব না। এই জন্য বলা যে যদি পরিবর্তনশীল খরচের পুরাটা তুলে এনে স্থির খরচের কিছু অংশ উঠে আনতে পারে তাহলে সেটাকে আমরা বলবো ক্ষতি। তখন উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষতি স্বীকার করেও উৎপাদন কাজ চালিয়ে যায়। ফলে ক্ষতি বলতে আমরা যদি আয় ব্যয় বেশি হয় আয় কম হয় তখন সেটাকে আমরা ক্ষতি বলবো। এবার দেখো উদ্দীপক অনুযায়ী বলছে এখানে মনোপসনী বাজার কি? মনোপসনী, মনো মানে একক, পসনী মানে ক্রেতা। যে বাজারে একজন ক্রেতা থাকবে, অসংখ্য বিক্রেতা থাকবে, সে বাজারকে আমরা মনোপসনী বাজার বলবো। খেয়াল করো, যে বাজারে একজন ক্রেতা, অসংখ্য বিক্রেতা, সে বাজারকে আমরা কি বলবো? মনোপসনী বাজার বলবো। মনোপসনী বাজার যদি আমরা একটু উদাহরণ দিই তাহলে তুমি বুঝতে পারবে সহজেই। যেমন বিদ্যুৎ, দেশের যত কোম্পানি বিদ্যুৎ উৎপাদন করুক না কেন, বিদ্যুতের ক্রেতা কিন্তু একজন সরকার। যে যেখানে বিদ্যুৎ উৎপাদন করুক এটা সরকারের কাছে বিক্রি করে দিতে হয়। সরকার এটা জাতীয় গ্রিডে দিয়ে সরকার পরিচালনা করে থাকে। তার মানে এখানে একজন মাত্র ক্রেতা, অর্থাৎ যে বাজারে একজন ক্রেতা, অসংখ্য বিক্রেতা থাকবে, সে বাজারকে আমরা কি বলবো? মনোপসনী বাজার বলবো। এরপর আমরা বলি একচেটিয়া বাজারকে কেন দাম সৃষ্টিকারী বলা হয়? এটাকে বলা হয় প্রাইস মেকার, অর্থাৎ দাম তৈরিকারক বা দাম সৃষ্টিকারক। কেন বলে এটা? একচেটিয়া বাজার কি? একচেটিয়া বাজার হচ্ছে যে বাজারে একজন বিক্রেতা, অসংখ্য ক্রেতা, যেটাকে মনোপলি মার্কেট বলে। মনো মানে একক, ফলি মানে বিক্রেতা, মনোপলি একক বিক্রেতা। যে বাজারে একজন বিক্রেতা, অসংখ্য ক্রেতা থাকে সে বাজারকে আমরা মনোপলি বাজার বলবো বা একচেটিয়া বাজার বলবো। একচেটিয়া বাজার বিক্রেতা যেহেতু একজন, সে কি করবে? তার ইচ্ছা মতো দামটা নির্ধারণ করবে। সে যদি পণ্য কম বিক্রি করতে চায় দাম বাড়ায় দিবে, পণ্য বেশি বিক্রি করতে চায় দাম কমায় দিবে। অর্থাৎ পণ্যের দামের উপর তার একক আধিপত্য থাকে, পণ্যের দামকে সে প্রভাবিত করে, পণ্যের দামের উপর প্রভাব বিস্তার করে। এই জন্য একচেটিয়া বাজারকে দাম সৃষ্টিকারী বলা হয়, অর্থাৎ প্রাইস মেকার। সে দামটা দেয়, এই দামটা ক্রেতা গ্রহণ করে, কারণ গ্রহণ করা ছাড়া তার কোনো উপায় নেই। অর্থাৎ বিক্রেতা যে দাম দেয়, ক্রেতা সে দাম গ্রহণ করে। বিক্রেতা যে দাম তৈরি করে, ক্রেতা সেটা গ্রহণ করে। এই জন্য একচেটিয়া কারবারিকে প্রাইস বা একচেটিয়া বাজারকে প্রাইস মেকার বা দাম সৃষ্টিকারী বলা হয়। এরপর বলা হয়েছে উদ্দীপক অনুযায়ী মুনাফার পরিমাণ নির্ণয় করার জন্য বলা হয়েছে। আমরা উদ্দীপক অনুযায়ী যদি মুনাফার পরিমাণটা নির্ণয় করতে যাই তাহলে আমরা এখানে যে জিনিসটা লাগবে, আমরা জানি মুনাফা সমান কি? মুনাফা হচ্ছে টিআর মাইনাস টিসি, মোট আয় বিয়োগ মোট ব্যয়। তাহলে উদ্দীপক অনুযায়ী আমরা মোট আয় কত সেটাকে বের করে নিই। মোট আয়কে আমরা টিআর দ্বারা প্রকাশ করব। মোট আয়, মোট আয়, মোট আয়কে আমরা টিআর দ্বারা প্রকাশ করব। টি আর, টিআর কি? টিআর হচ্ছে আমার মোট উৎপাদনকে আমি যদি প্রতি এককের দাম দ্বারা গুণ দিই, মোট উৎপাদন হচ্ছে আমার 100, এই 100 হচ্ছে আমার মোট উৎপাদন, আর প্রতি এককের দাম হচ্ছে আমার 15। যেহেতু এআর হচ্ছে, এটা এআর মানে অ্যাভারেজ রেভিনিউ, অ্যাভারেজ মানে গড়ায়, গড়ায় হচ্ছে 15, অর্থাৎ প্রতি এককের দাম 15। এই 100কে যদি আমি 15 দ্বারা গুণ দেই তাহলে 1500 হবে আমার মোট আয়। শিক্ষার্থীবৃন্দ, আমাদের যদি চিত্রটা ব্যাখ্যা করতে বলে তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করবো? এই বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি, যে এমআর রেখা গেছে আবার এই এমসি রেখা উপরে উঠছে, তাহলে এই বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি, এবং এমসি রেখা নিচের দিক থেকে এমআরকে সাথে করে উপরে উঠছে, কাজে এই বিন্দু হচ্ছে ফর্মের ভারসাম্য বিন্দু। কারণ এই বিন্দু ভারসাম্য দুইটা শর্ত পালিত হয়েছে। ভারসাম্য দুইটা শর্ত কি? প্রান্তিকায় প্রান্তিক ব্যয় সমান হতে হবে, এখানে আছে এই যে প্রান্তিকায় গেছে, আবার প্রান্তিক ব্যয়, প্রান্তিকায় প্রান্তিক ব্যয় সমান হতে হবে, এবং প্রান্তিক ব্যয় রেখা নিচের দিক থেকে প্রান্তিকা রেখা সেট করে উপরে, এটা নিচের দিক থেকে সেট করে উপরের দিকে উঠছে। ফলে এখানে এই বিন্দু হবে কি? ফার্মের ভারসাম্য বিন্দু। তাহলে 100 গুণ 15 সমান কত? 1500। এটা হচ্ছে আমার মোট আয়, সরি, ফলে ভারসাম্য হচ্ছে, তো ভারসাম্য এই বিন্দুতে উৎপাদন হচ্ছে 100, তার মানে আমাদের ভারসাম্য উৎপাদন 100 আর দাম হচ্ছে 15, অর্থাৎ প্রতি এককের দাম 15। এখন আমি এই উৎপাদন 100কে যদি প্রতি এককের দাম 15 দ্বারা গুণ করি তাহলে হবে 1500। এবার মোট ব্যয়, এটাকে টিসি, টিসি ইকুয়াল টু 100 হচ্ছে আমার প্রতি এককে মোট উৎপাদন ইন্টু প্রতি একক উৎপাদন করতে আমার খরচ। এই যে এসি, এসি, এসি থেকে আমি এদিকে আনছি, এসি হচ্ছে কত? 10, তো তারপরে গড় ব্যয় হচ্ছে 10, তো মোট উৎপাদন হচ্ছে আমার 100, প্রতি একক উৎপাদন করতে খরচ হয় 10, তাহলে 100 10 দিয়ে গুণ করলে 1000। এটা হচ্ছে আমার মোট ব্যয়। তাহলে আমি মোট আয় পেয়ে গেলাম, মোট ব্যয় পেয়ে গেলাম। এখন যদি আমাকে মুনাফা বের করতে হয়, মুনাফার সূত্রটা হচ্ছে মোট আয় বিয়োগ মোট ব্যয়। মুনাফা, মুনাফাকে অর্থনীতিতে ফাই দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল টু টিআর মাইনাস টিসি।
তো মোটায় বিয়োগ মোট ব্যয়, মোটায় কত 1500 বিয়োগ মোট ব্যয় 1000 ইকুয়াল 500 হচ্ছে আমার মুনাফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কত সুন্দর আমার মুনাফাটা বের হয়ে গেছে। তোমরা যদি জিনিসটা একটু সহজ ভাষায় দেখো তাহলে দেখবে যে আমার মোট আয় বের করতে হবে। যেহেতু আমার মুনাফা চাইছে উদ্দীপক অনুযায়ী মুনাফা বের করতে হলে আমাকে কী করতে হবে, মোটা এবং মোট ব্যয় বের করতে হবে। যদি মোট ব্যয় বের করতে পারি তাহলে মুনাফা সমান মোটা বিয়োগ মোট ব্যয় 1500 বিয়োগ 1000 সমান 500 বের হয়ে যাবে। তাহলে আমাকে মুনাফা বের করতে হলে কী করতে হবে, খেয়াল করো আমার 10 মণ ধান উৎপাদন হচ্ছে, প্রতি মণ ধানের দাম 1000, তাহলে 10কে যদি আমি 1000 দিয়ে গুণ দিই তাহলে আমার মনে করো যে 10টা 1000 দিয়ে গুণ দিলে আমার 10,000 টাকা পেয়ে যাবো। এটা হচ্ছে আমার মোটা আয়। তাহলে আমি যে প্রতি মণ দাম 1000 টাকা, আমি ধান বিক্রি করে 1000 টাকা পারলাম, তাহলে ধান উৎপাদন করতে আমার খরচ আছে না? আমি ধরে নিলাম যে ধান উৎপাদন করতে প্রতি মণ ধান উৎপাদন করতে আমার খরচ হয় 500 টাকা। তাহলে আমি 10 মণ ধান উৎপাদন করলাম, প্রতি মণ ধানের দাম 500, 10 গুণ 500 সমান হবে 5000 টাকা আমার মোট ব্যয়। কারণ যে জিনিস উৎপাদন করে যত টাকা পাই আমার বুঝতে হবে ওই জিনিস উৎপাদনের খরচ আছে। আমার যে কোনো জিনিস উৎপাদন করতে একটা খরচ হবে, তারপর আমি আয় করব। ঠিক আছে, তাহলে খরচ হচ্ছে আমার 5000, তো 10,000 আমি পেলাম আয়। আর 10 মণ ধান উৎপাদন করতে খরচ হচ্ছে 5000, তাহলে 10,000 থেকে 5000 চলে গেলে আর থাকবে 5000। এটা হচ্ছে আমার মুনাফা। এখানে তুমি একই রকম অবস্থা দেখো যে মোটায় হচ্ছে আমার 100 হচ্ছে আমার মোট উৎপাদন, আর প্রতি এককের দাম হচ্ছে 15, তাহলে 100 গুণ 15, 100 গুণ 15 যদি দিই তাহলে হচ্ছে 1500। প্রতি একের দাম আমি কীভাবে বুঝলাম, এটা হচ্ছে গড় আয়। গড় আয় মানে অ্যাভারেজ রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ মানে প্রতি এককের আয়। তো প্রতি এককের আয় মানে প্রতি এককের দাম। আচ্ছা, এরপর আসো আমার মোট ব্যয়টা আমি কীভাবে বের করবো, মোট উৎপাদন 100ই, আর প্রতি একক উৎপাদন করতে আমার খরচ হচ্ছে 10 আমি কীভাবে বুঝলাম, এসি থেকে এখানে 10 আছে, তার মানে এসি হচ্ছে অ্যাভারেজ কস্ট। অ্যাভারেজ কস্ট মানে গড় ব্যয়, গড় ব্যয় মানে প্রতি এককের জন্য আমার কি পরিমাণ ব্যয় হয়েছে। তাহলে 100 গুণ 10 সমান 1000, এই 1000 হচ্ছে আমার মোট ব্যয়। তাহলে মুনাফা কি হবে, ফাই ইকুয়াল টু টিআর মাইনাস টিসি, মোটায় বিয়োগ মোট ব্যয়। তাহলে মোটা হচ্ছে 1500 বিয়োগ মোট ব্যয় হচ্ছে 1000, 1500 বিয়োগ 1000 সমান কত, 500 হচ্ছে আমার মুনাফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যে চিত্রটা দেখছি সেটা হচ্ছে একটা অস্বাভাবিক মুনাফার চিত্র। এরপর আমাদেরকে বলা হচ্ছে ঘ নম্বরে, যদি গড় ব্যয় 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 15 টাকা হয়। খেয়াল করো, গড় ব্যয় যখন 10 টাকা ছিল, গড় আয় হচ্ছে 15 টাকা, তখন আমার অস্বাভাবিক মুনাফা ছিল, অর্থাৎ আয় বেশি ব্যয় কম, ফলে আমার অস্বাভাবিক মুনাফা। এখন বলছে গড় ব্যয় বৃদ্ধি পেয়ে যদি 15 টাকা হয়, তাহলে গড় ব্যয় বৃদ্ধি পেয়ে যদি 15 টাকা হয়, খেয়াল করো তাহলে মোটায় মোট ব্যয়, গড় আয় গড় ব্যয় সমান হয়ে যায়। খেয়াল করো, গড় ব্যয় ছিল 10 টাকা, এখন বলা হচ্ছে গড় ব্যয় বৃদ্ধি পেয়ে যদি 15 টাকা হয়, তাহলে গড় ব্যয় যদি 15 টাকা হয়, তাহলে আমার গড় আয় হচ্ছে 15 টাকা, গড় ব্যয় হচ্ছে 15 টাকা, তাহলে আমার আয় ব্যয় সমান হয়ে যাচ্ছে। আয় ব্যয় যদি সমান হয়ে যায় তাহলে সেটা কি হবে, স্বাভাবিক মুনাফা হবে। এই স্বাভাবিক মুনাফার চিত্রটা আমরা এখন দেখব। যদি গড় ব্যয় বৃদ্ধি পেয়ে 15 টাকা হয়, আমার এ আর ইকুয়াল এম আর, এখানে বলছে 15, আর সি পি রেভিনিউ কস্ট প্রাইস, আয় ব্যয় দাম, উৎপাদনের পরিমাণ ও মূলবিন্দু। এখন বলছে আমার গড় আয় আছে 15, গড় ব্যয় যদি বৃদ্ধি পেয়ে 15 হয়, তাহলে এসিও এই বিন্দুটি স্পর্শ করে যাবে, ফলে এটা আনছি। তাহলে এই গড় ব্যয় 10 টাকা থেকে যদি 15 টাকা হয়, তাহলে দেখা গেছে গড় আয় গড় ব্যয় সমান হয়ে যাবে। তখন এসি এ আর কি স্পর্শ করে উপরের দিকে যাবে, ফলে এসি আর কি স্পর্শ করে উপরের দিকে গেছে, আর এই এম আর এমসি কি এখানে সেট করছে, ফলে এখানে ভারসাম্য অর্জিত হবে। আর এখানে যা আছে 100, এটাই বলা আছে। খেয়াল করো, বলছে গড় ব্যয় বৃদ্ধি পেয়ে যদি 15 টাকা হয়, তাহলে গড় ব্যয় 10 টাকা থেকে 15 টাকা হয়ে গেলে গড় আয় গড় ব্যয় সমান হয়ে যাবে। যদি গড় আয় গড় ব্যয় সমান হয়ে যায়, তাহলে এটা স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। আর স্বাভাবিক মুনাফার চিত্র হচ্ছে 15 টাকা হচ্ছে গড় আয়, গড় ব্যয় বৃদ্ধি পেয়ে 15, ফলে এসি এ আর কি স্পর্শ করে উপরের দিকে উঠবে, ফলে এ আর কি স্পর্শ করছে এই বিন্দুতে এমসিও গেছে, ফলে এখানে ভারসাম্য অর্জিত হবে। এখন ভারসাম্য কত, 101, সরি ভারসাম্য উৎপাদন হচ্ছে 100। এই ক্ষেত্রে যদি আমরা মুনাফা বের করি তাহলে দেখা যাবে মোটা টিআর ইকুয়াল 100 হচ্ছে আমার উৎপাদন, মোট উৎপাদন 100, আর প্রতি এককের জন্য আয় হচ্ছে 15 ইন্টু 15 সমান 1500। মোট ব্যয় টিসি ইকুয়াল 100 হচ্ছে আমার মোট উৎপাদন, প্রতি এককের জন্য ব্যয় হচ্ছে 15 ইন্টু 15 সমান 1500। এই 1500 হচ্ছে আমার মোট ব্যয়। তাহলে মোট আয় 1500, মোট ব্যয় 1500। দেখো মোট ব্যয় কীভাবে পেলাম, এসি যখন এটাকে স্পর্শ করে গেছে, স্বাভাবিকভাবেই এই মোট গড় ব্যয় তখন কত, 15, তাহলে আমার উৎপাদন হচ্ছে 100,
আর প্রতি একক উৎপাদন করতে খরচ এই মুহূর্তে কত 15, তাহলে 100 গুণ 15 সমান 1500, তাহলে মোট আয় 1500, মোট ব্যয় 1500। যেহেতু মোট আয় মোট ব্যয় দুইটাই 1500, স্বাভাবিকভাবেই আমি এটাকে মুনাফার পরিমাণটাকে দেখতে পারি। এবার এই ক্ষেত্রে আমি যদি মুনাফার পরিমাণটা এখন মুনাফার পরিমাণটা দেখি, তাহলে আমি যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মুনাফা ফাই ইকুয়াল টু, অর্থনীতি মুনাফাকে ফাই দ্বারা প্রকাশ করবো, ফাই ইকুয়াল টু টিআর মাইনাস টিসি। তো টিআর কত 1500 বিয়োগ টিসি 1500 ইকুয়াল 0। অর্থাৎ মোট আয় মোট ব্যয় সমান হয়ে যাওয়ার ফলে আমার স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। যেহেতু মুনাফার পরিমাণ 0, মোট আয় মোট ব্যয় সমান, সুতরাং স্বাভাবিক মুনাফা অর্জিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ক্লাসটা প্রথম থেকে ফলো করেছো তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এগুলি আরও আগেও আলোচনা করছি, বহুবার আলোচনা করছি। আর যারা প্রথম থেকে ফলো করতে পারো নাই, শেষ মুহূর্তে এসেছো, আমি আশা করব তোমরা এটা ভালোভাবে খেয়াল করে প্রথম থেকে ক্লাসটা আবার দেখবে, তাইলে হচ্ছে। এখানে আমরা আবার দেখি, যেহেতু আমার মোট আয় 1500, মোট ব্যয় 1500, মোট আয় মোট ব্যয় সমান, সুতরাং স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। তো মুনাফাই কত টিআর মাইনাস টিসি, 1500 বিয়োগ 1500 সমান কত 0, অর্থাৎ স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। যারা ক্লাসটা এই মুহূর্তে দেখতে পারেন তারা পরবর্তী যে কোনো সময় দেখে নেবে, আমি আশা করি উপকৃত হবে এবং প্রত্যেকটা ক্লাস ভালোভাবে খেয়াল করবে। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে নিয়মিত স্বাস্থ্যবিধিগুলি মেনে চলো, সরকার দেওয়া নির্দেশনাগুলি মেনে চলো এবং বাসায় বসে নিয়মিত পড়াশোনা করো। অযথা বাইরে ঘুরেফেরা করবে না, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।